জিয়ান মোবাইলের স্ক্রিনে এক ষোড়শী কন্যার হাস্যোজ্জ্বল মুখশ্রীর পানে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে আওড়ালো, মেয়েটার চোখ দুটো আসলেই সুন্দর। এত সুন্দর দুটি চোখের অধিকারিণীর জন্য সুনয়না নামটা হয়তো পৃথিবীতে এসেছিল। মায়াবী চোখের অধিকারিণী তুমি, আমার প্রিয়তমা অর্ধাঙ্গিনী। হঠাৎ কিছু একটা ভেবে হেসে ফেলল। প্রেমে পড়লে ম্যাচিওর পুরুষও বোকা বোকা কর্মকাণ্ড করে বসে, আর সেখানে তো বাচ্চা একটা মেয়ে, সে তো করবেই নিব্বিগিরি। কিছুক্ষণ পূর্বের কথা, জিয়ান ফ্লাইট ক্যান্সেল হওয়ায় সে মিটিং বোর্ড থেকে বের হয়ে চেয়ারে বসতেই তার ফোনে জাহিনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে কল আসে। জিয়ান রিসিভ করে বলে, কি ব্রো, হঠাৎ স্মরণের কারণ? জাহিন বলল, তোমাকে কল দিতে কি আমার কারণ লাগবে? তা লাগবে না, কিন্তু তুই তো আবার দরকার ছাড়া কল করিস না। আমি প্লাস্টিক সার্জারি করিয়ে চেহারা পরিবর্তন করে ফেলবো। কি বলছিস এসব? মাথা ঠিক আছে নাকি সাইপাস খেয়েছিস? আমার মাথায় একদম ঠিক আছে, আমি ওইসব খাই না। মাঝে মাঝে সুপটান দেই, এই যা বদ অভ্যাস। বাবার হাতে ঝাড় খেয়েছিস? এবার কাহিনী কি? ওসব বাদ দাও তো, পুরানো কথা, নতুন কাহিনী শোনো। আচ্ছা শুনছি, বল। তোমার বইয়ের নাম কি? সুনয়না তালুকদার। কেন, বউ তোমার ঝাড়ে নাই? আর বলিস না, বাচ্চা মানুষ, মুড কখন কি হয় বোঝা মুশকিল। কিন্তু এইসব কথা কেন? তোমার বউ আমাকে তুমি ভেবে সেই ঝাড়া ছেড়েছে, আর গতকাল তো যা হয়েছে, এরপর তোমার কাছে ডিভোর্স চাইনি? জিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তোর সাথে ওর দেখা হয়েছে? এরপর কি হলো? জাহিন সবটা খুলে বলল। জিয়ান হেসে বলে, তুই তাড়াতাড়ি চেহারা বদল কর, নয়তো দেখা যাবে বউ বদল হয়ে যাবে। জাহিন বলে, তুমি এই বাচ্চা মাইয়া বিয়া করবা? আমি তো আমার কল্পনায়ও কল্পনা করি নাই। চুপ থাক, ওই বাচ্চা মেয়ে তোর ভাবি, সম্মান দিয়া কথা বলবি। সম্মানিত বাচ্চা মেয়ে সুনয়না তালুকদার আমার ভাবি। জিয়ান হেসে বলে, আচ্ছা এখন রাখি, আগুনে একটু পানি ঢেলে আসি, নয়তো সে আগুনে আরেকজন আমাকে পুড়িয়ে ছাই করে ফেলবে। জাহিনের কল কেটে নয়নাকে কল করে। যদিও পুরো কথা বলার সময় হয়নি, তবে অভিমানী নয়নাকে জিয়ানের কেন যেন খুব ভালো লাগছে। জিয়ান নয়নার হোয়াটসঅ্যাপে টেক্সট পাঠালো, ভালোবাসাকে ততক্ষণ ভালোবেসো না যতক্ষণ ভালোবাসা তোমাকে ভালো না বাসে। যখন ভালোবাসা তোমাকে ভালোবাসবে, তখন ভালোবাসাকে এত ভালোবাসো তোমার ভালোবাসা যেন অন্য কাউকে ভালোবাসতে না পারে। এরপর আরেকটা টেক্সট পাঠালো, ভালোবাসা ভালো থাকে ভালোবাসার যত্নে, ভালোবাসাকে ভালোবাসা দিয়েই আগলে রাখতে হয়। নয়না প্রায় 4 ঘন্টা একটানা পড়ল। জাহানারা বেগম নয়নার সামনে এক গ্লাস দুধ, একটা সেদ্ধ ডিম আর 4-5টা খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মু, আমি কিছুতেই খাবো না, এখন আমার একদম খাওয়ার মুড নেই। কেউ মুডের জন্য খায় না, খাবার খেতে হয় স্বাস্থ্যের জন্য। নয়না জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে, আম্মু, আমি খাবো, তবে আমার একটা কথা রাখবে? আগে খেয়ে নাও, তারপর বলো। নয়না খাবারটা শেষ করে বলে, আমি কিন্তু আবার বিয়ে করব, এটা তোমাকে মানতেই হবে। কেউ একজন আসলো, বিয়ে করলো, এমন বিয়ে মানি না। এসব কথা ভাবতে কে বলেছে? এসব কথা বাদ দিয়ে পড়ালেখা করো, আর একটা এক্সাম আছে, এটা শেষ হলেই আমরা চট্টগ্রামে যাব। আম্মু, বিয়ে কিন্তু আমাকে আরেকটা করবই, ওই ব্যাডার সাথে যাব না আমি কিছুতেই। তোমার বিয়ে হয়ে গেছে, আর তাছাড়া তুমি নিজেই শ্বশুরবাড়ি যাওয়ার জন্য পাগল হয়েছো। তোমাকে দ্রুত পাঠিয়ে দেব তোমার বাসায়। এটাই আমার বাসা, আমি এখানেই থাকবো, দেখা যাবে। এবার একটু ঘুমাও, মাথা ঠান্ডা থাকবে। জাহানারা বেগম চলে যেতেই নয়না নিজের ফোন সুইচ অন করলো। ডাটা কানেক্ট হতেই দা হিটলার ড্রাইভার দিয়ে সেভ করা নাম্বার থেকে টেক্সট। নয়না মনোযোগ দিয়ে লেখাটা পড়ল, তারপর হাসির রিয়াকশন দিল। এরপর লিখল, ভালোবাসা দিয়ে ভালোবাসার খিচুড়ি রান্না করে ভালোবাসা দিয়ে ভালোবেসে খেয়ে নিই। জিয়ান তখন অ্যাক্টিভ ছিল। নয়নার রিপ্লাই দেখে বলে, সেমরি, আস্ত একটা বিটলা, 4 আনা মাথায় 16 আনা দুষ্টুমিতে ভর্তি। জিয়ান রিপ্লাই করলো, ও আমার ভালোবাসা, আসো
তোমাকে ভালোবেসে খিচুড়ি রান্না করে ভালোবাসায় সিক্ত করে ভালোবেসে খেয়ে নেই। নয়না রাগী ইমোজি দিয়ে বলে, আজ নয়না, গতকাল নীলাঞ্জনা, এরপর কে হবে আপনার ভালোবাসার খিচুড়ি? জিয়ান হা হা রিয়াক্ট দিয়ে বলল, একবার আসি, তোমাকে ভালোবেসে চাটনি বানিয়ে খেয়ে বুঝিয়ে দেব, এরপর মরণ পর্যন্ত আমার ভালোবাসা তুমি। হ্যাঁ, আইসি আমার রসের কথা নিয়ে, ওইসব শুকনো কথায় নয়না গলে না তো। নয়নার জন্য কি ভেজা কথা লাগবে? লিটল বেবি অপস, ভেজা কথা নিতে পারবে না তুমি। আমার শুকনো কথা ভেজা কথা সব এক গিলাসে ঢেলে খেয়ে নিন, কোনোটাতেই নয়না গলবে না। আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে, গলে যাবে যে বরফ গলে না। নয়না লিখল, কারোর একদিনে হবেন, কারোর এক রাত হবেন, এর বেশি কারোর রুচি হবে না। জিয়ান সেন্টি ইমোজি দিয়ে বলে, বুঝেছি, বউটাকে ছুঁয়ে দিয়ে বোঝাতে হবে, একবার তার হলে আমি আর কারোর হব না। নয়না রিপ্লাই করলো, বেডা মানুষ, এক্সও চায় নেক্সটও চায়, আবার প্রেজেন্টও ঠিক রাখে। এরপর সাথে সাথে ডাটাটা অফ করে দিল। নয়না উঠে আয়নার সামনে দাঁড়িয়ে তার লম্বা চুলগুলো চিরুনি করতে করতে বলে, হ্যাঁ সুনয়না, তুমি সিন্ড্রেলা, তোমার রাজকুমার অবশ্যই আসবে আর তোমাকে উড়িয়ে নিয়ে যাবে। শালার ড্রাইভার, তুই সারা জীবন গলা বেঁচেই খাবি, তোর কপালে তো সিন্ড্রেলা জুটবে না। জিয়ান নয়নার টেক্সটের দিকে তাকিয়ে হাসলো, মনে মনে কিছুটা ক্রুদ্ধ হলো। সে চাইছিল নয়না তাকে রেগে একবার বলুক, মিস্টার প্লেন ড্রাইভার, আপনি একটুও ভালো না। শত শত রাগ অভিমান করুক, তবুও কেন যেন নয়নার এই প্লেন ড্রাইভার ডাকটা ভীষণ মিস করছে জিয়ান। অথচ এই ডাকটা একটা সময় সবচেয়ে বিরক্তিকর ছিল। ভালোবাসলে প্রেমিকার বিরক্তিকর কথাগুলো কত মধুর মনে হয়। লাবিব নীলাঞ্জনার কোলে মাথা রেখে শুয়ে আছে। নীলাঞ্জনা ভেবেছিল এবার সবকিছু নর্মাল হয়ে গেছে। লাবিব নিজেকে শুধরে নিয়েছে। এই কয়দিনে বাড়ির সবাই তার সাথে ভালো ব্যবহারও করেছে। লাবিব নীলাঞ্জনার হাতটা আঁকড়ে ধরে বলল, নীলু, আমাদের ব্যবসায় বিশাল বড় একটা লস হয়েছে, মনে হচ্ছে আমাদের এই বাসাটা বিক্রি করে দিতে হবে। নীলাঞ্জনা বলল, ব্যবসায় ভালো খারাপ উভয় সময় আসে, এইসব কোনো ব্যাপার না, আমরা সবাই মিলে মিশে ঠিক করে নেব। আবার লাবিব মনে মনে রাগ হলো। সে ভেবেছিল নীলাঞ্জনা বলবে আমার বাসা থেকে সাহায্য আনবো। লাবিব আবারও ডাকলো, নীলু, তুমি চাইলে কিন্তু আমাদের সমস্যার সমাধান করতে পারো এক তুড়িতে। কি বলো, কিভাবে? মাত্র 25 লাখ টাকা, তোমার বাবা চাচাদের হাতের ময়লা, তুমি একবার তাদের সাথে কথা বলে দেখো। নীলাঞ্জনা নিজের হাতটা সরিয়ে আনলো, রাগ দেখিয়ে বলল, দরকার পড়লে তোমার সাথে রাস্তায় থাকবো, তবুও ওই বাড়ি থেকে কোনো সাহায্য আনবো না। লাবিব উঠে বসলো, তার চেহারায় রাগ স্পষ্ট। নিজের রাগ সংযত করে বলল, দেখো, তুমি ওই বাড়ির মেয়ে, তুমি আমাদের বিপদে এতটুকু হেল্প করতে পারবে না? নীলাঞ্জনা উঠে দাঁড়ালো, লাবিবের দিকে তাকিয়ে বলে, আমার দ্বারা এসব সম্ভব না। তুমি আর যা বলো আমি করব, কিন্তু কিছুতেই ওই বাসার টাকার কথা বলতে পারবো না। তোর ওই বাসায় টাকার কথা বলতে হবে না, চল হোটেলে তোর শরীরটা বেচে টাকা কামাবো। জাহিন মান্নাতের সামনে বসে আছে। মান্নাত মাথা নিচু করে বসে আছে। জাহিন শান্ত স্বরে বলল, সত্যিটা তোমাকে বলতেই হবে, তাই চুপ করে না থেকে সত্যটা বলো। আর আমি চাইছি না তোমার এদেশে রাখতে। তোমার সব কাগজপত্র ঠিক করতে দিয়েছি, তোমাকে বাহিরের দেশে সেটেল করে দিব, সেখানে নিরাপদে থাকতে পারবে। তার আগে বলে, আজান আজান ছেলেটার সাথে তোমাদের পরিবারের কি সম্পর্ক? দেখো, তুমি আমাদের সঠিক তথ্য না দিলে আমরা তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। অন্তর বলল, দেখো জাহিন, আমার মনে হচ্ছে এই মেয়েটা আমাদের কাছ থেকে বড় কোনো সত্যি কথা গোপন করছে। তুই আমাকে অনুমতি দিলে ওকে আমি পুলিশের হেফাজতে দিয়ে আসব। অন্তর কথা শেষ করার আগেই জাহিন বলল, এদিকে কেউ আসছে মনে হচ্ছে,
এই মেয়ে দ্রুত অসময়ে লুকিয়ে পড়ো। মান্নাত অসময়ে লুকিয়ে পড়ল। সে এখন এই প্রশ্নের কি উত্তর দিবে? তার যে এই জঘন্য সত্যি প্রকাশ করার সাহস নেই। আচ্ছা, এমন ভয়াবহ কালো অতীত কেন আবার ফিরে এসেছে? কেন এই জীবনের থেকে মুছে যাচ্ছে না অধ্যায়গুলো? নয়নার আজকে শেষ এক্সাম ছিল। হল থেকে বের হয়েছে ঘন্টাখানেক আগে। সবার সাথে শেষবারের মতো দেখা করতে গিয়ে কান্না করে দিয়েছে নয়না। সবার চোখেই অশ্রু। স্কুল লাইফের 10টা বছর একসাথে কাটানোর পর এই হল থেকে বের হয়ে এরপর কার গন্তব্য কোথায় হবে কারোর জানা নেই। জীবনের স্রোত চেনা মুখগুলোর সাথে আর কখনো কোন বাঁকে দেখা হবে কিনা তাও জানা নেই। স্কুল লাইফ হয়তো জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। এরপরের জীবন কি এত মধুর হয়? নয়না তুষির হাত ধরে শক্ত করে ধরে রেখেছে। তুষি কাঁদছে। এই তুষি, তুই কাঁদছিস কেন? তুই কিন্তু হারিয়ে যেতে পারবি না। শোন, আমরা একই কলেজে ভর্তি হব। তোর বাসা তো আমার বাসা থেকে মাত্র আধা ঘন্টার দূরত্ব। তুই কাঁদছিস কেন? তুষি নয়নাকে জড়িয়ে ধরল। তুষির মনে কিছু একটা চলছে। কিছু কথা বলতে যেও তুষি তার শব্দ রূপে মুখ থেকে বের করতে ব্যর্থ হলো। তুষির বাচ্চা ভুসি, বেশি ঢং করলে তোকে কিন্তু ময়না ফুপির ছেলের বউ করে ফেলবো। তুষি মেকি হেসে বলল, নয়না, একটা কথা বলবো? একটা? হাজারটা কথা বল ভুসি। বিয়ে একটা পবিত্র বন্ধন। তুই হেলায় খেলায় সেটা নষ্ট করিস না। চেষ্টা কর ভাইয়াটার সাথে সবকিছু স্বাভাবিক করে নিতে। তোর আমাদের ক্লাসের নিতুর কথা মনে আছে? কোন নিতু? ওই যে, ওর বাবা ভ্যান চালাতো। অসচ্ছলতার কারণে ওর বাবা ওকে ক্লাস 8-এ থাকতে বিয়ে দিয়ে দেয়। ওই নিতুর 2টা ছেলে মেয়ে। তুই তো ওর চেয়ে বড়। দেখ নয়না, জীবন এত সহজ না। মেয়েদের জীবন তো আরো কঠিন। তুই এত গভীর কথা কবে শিখলি? আগে তো আমাকে বলতি উপন্যাস পড়ে পড়ে আমি দাদি আম্মাদের মতো করে জ্ঞান দেই। হঠাৎ তোর কি হলো ভুসি? নয়না, তুই জানিস বয়স আমাদের কোনোদিন বড় হতে পারে না। আর আমরা তো বড় হই বাস্তব জীবনে হোঁচট খেলে। তখন দেখা যায় 16 বছর বয়সের ভারেও অনেক বেশি মনে হয়। চুপ কর, আর আউল ফাউল কথা শুনবো না। চোখ বন্ধ কর। তুষি চোখটা বন্ধ করতেই নয়না তুষির হাতে একটা ব্রেসলেট পরিয়ে দিল। তুষি নয়নাকে জড়িয়ে ধরে বলে, তোকে খুব মিস করবো রে নয়না। নয়না, মনে রাখিস, চিরজীবন কেউ পাশে থাকে না। কেউ চলে গেলে ভেঙে পড়বি না। জীবনে মানুষ আসবে যাবে, আপন মানুষও হারাতে হয় আমাদের। ভালো থাকিস নয়ন। নয়নার মনটা কেমন যেন বিষিয়ে উঠল। তুষির কথাগুলো এত ভারী ছিল যে নয়নার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। নয়না, তুষি বলে ডাকলো। তুষি পিছু ফিরে না দ্রুত চলে গেল। নয়না গাড়িতে উঠে বসলো। তার মন খারাপ, ভীষণ মন খারাপ। তুষিও কি মন খারাপ ছিল? আচ্ছা, আজ তুষির ভাইয়া তুষির সাথে দেখা করতে কেন আসলো না? তুষির কি তুষার ভাইয়ার সাথে কোনো ঝামেলা হয়েছে? কিন্তু তুষি তো কিছু হলেই আমাকে সবটা বলে। আজ এমন অন্যরকম তুষি হলো না কি করে? বাসায় এসে ফাইল রেখে সোফায় গা এলিয়ে দিয়ে চিৎকার করলো, আম্মু পানি! মোবাইলটা টেবিলে রেখে গিয়েছিল। অলসতা কাটিয়ে উঠে মোবাইলটা আনলো নিজের রুম থেকে। ডাটা অন করে তুষিকে কল করলো। ওপাশ থেকে বলছে নাম্বার সুইচ অফ। এর মধ্যেই জিয়ানের কল আসলো। নয়নার এমনিতেই মুড অফ, তার উপরে জিয়ানের কল দেখে আরও রেগে বোম হয়ে গেল। রিসিভ করে বলে, মেয়েদের লাইন দেখলেই বুঝি কল করতে ইচ্ছে করে? সারাক্ষণ কি এইসবই করেন? জিয়ান হেসে বলে, তা মেজাজ এত হট কেন? এক্সাম ভালো হয়েছে তো রাঙাবো? ডোন্ট কল মি বউ, অনলি সুনয় না। আরে বা, বউ দেখি ইংরেজিও পারে। আসো বউ, আইসা বড় আমার মনের ঠিকানায়, দূর কানাডায়। দেখুন, আমি একদম মজা করার মুডে নেই। ফোনটা রাখুন, আর কখনো কল করবেন না। কলেজে ভর্তি হয়ে কোনো নামকরা ভার্সিটির সিনিয়র ছেলেকে বিয়ে করে নেব। আরে বা, শখ তো কম না বাবুটার। তা ম্যাডাম, আপনার কয়বার বিয়ে করতে মন চায়?
একদম বাজে বকবেন না। আপনার সাথে আমি কোনো সম্পর্কই রাখবো না। আমি আরেকটা বিয়ে করব। সি 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 রে নানি, ননি, সি সি রে, এইসব বলাও পাপ সইটু। তুই তুমি জিয়ান রেজা চৌধুরীর ওয়াইফ, যদিও জীবিত আছো তুমি মিসেস চৌধুরী হয়েই বাঁচবা বেইব। চুপ, একদম চুপ। আমার জীবন আমি ডিসাইড করব আমি কিভাবে বাঁচব। আমি আরেকটা বিয়ে করব মানে করবই। বুঝেছি। ময়নার মা ভদ্র ভাষায় কইলে তুমি শুনবা না। ভদ্র অভদ্র আপনার কোনো ভাষাই আমি শুনবো না। বিয়ে আমি আরেকটা করবই। এখনো নাক টিপলে শ্লেষা পড়বে। আর আইসো আবার বিয়ে করবা? সেমরি শক্ত কম না? জিয়ানের কথা শুনে নয়না দাঁতে দাঁত চেপে বলে, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমি 16 বছরের হট গার্ল। সেমরি কয় কি হ্যাঁ? মাথায় ঘিলু আছে নাকি? খালি খোলস। এখনো দুধের দাঁত পড়ে নাই, আইসেল হট গার্ল। সেমরি আবার কি শব্দ? আমগো দেশের জাতীয় শব্দ, বেবি। আমাগো দেশের বলি, তোমাগো দেশের গালি। নয়না রাগে ফোনটা কেটে দিল। চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলেছে। জাহানারা বেগম এসে বলে, কে মরেছে? গরুর মতো হাম্বা হাম্বা করছিস কেন? আম্মু, আমি বিয়ে করব আম্মু। আমাকে ভালো একটা সুদর্শন ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। তুমি না দিলে আমি নিজেই খুঁজে নেব। একটা চড় মেরে চাপার দাঁত সব ফেলে দেব। যা, রুমে গিয়ে ব্যাগ গোছা। সন্ধ্যায় বের হব চট্টগ্রামের উদ্দেশ্যে। একটা কথাও মুখ থেকে বের করবি না, সাথে সাথে মায়ের পাবি। নয়না ধূপাধাপ পা ফেলে রুমে চলে আসলো। কত বড় সাহস! আমার ছেমড়ি কয়, শ্বশুরের ছেলের বাচ্চা, তোরে খালি সামনে পাই তোর কিমা বানিয়ে স্বামীর কাবাব যদি না বানাইছি তাহলে আমার নাম বলে চুপ হয়ে গেল। ধুর, ভাল লাগে না। মায়ের সবসময় খালি বাহাদুরি দেখায়। জিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে। কত বছর পর কারোর সাথে এইভাবে কথা বলল। বউটা নিজে আধ পাগল, আমাকে পুরো পাগল করে ছাড়বে। যত রাগ করার করে না, ওর রাঙাবো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে। সব অভিমান ভেঙে দেব ভালোবাসা দিয়ে। পিচ্ছি একটা সুইট কিউট বউ আমার। আজ রাতের ফ্লাইটেই ফিরছি আমি, সুইট হার্ট। সি ইউ সুন। নীলাঞ্জনার পুরো শরীর জুড়ে কালশিটের দাগ। চুলগুলো কেটে ফেলেছে নিজেই। লাবিবের বাবা এসে বসলো নীলাঞ্জনার পাশে। মাথায় হাত বুলিয়ে বলে, জানোই তো ছেলেটা আমার বদ মেজাজি, ওর কথা শুনে চলবে তো? নীলাঞ্জনা কিছু বলতে যেও চুপ করে রইল। সে এখানে ফিরে এসেছিল তার অনাগত সন্তানের জন্য। সে চায়নি সন্তানকে বাবা হারা করতে। লাবিব বারান্দায় দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট শেষ করেছে। ইচ্ছে করছে নীলাঞ্জনাকে শেষ করে ফেলতে। এত নাটক সাজিয়ে ফাঁদে ফেললো, কিন্তু কোনো টোপ গিলছে না। সোনার ডিম পাড়া হাঁস যদি ডিমই না দেয়, তাহলে তাকে রেখে কি করব? জাহিন একটা ফেভারিট খাবার, হাঁসের মাংস আর ভুনা খিচুড়ি খাচ্ছে মনোযোগ দিয়ে। মিতা বেগম জাহিনের পাশে বসে বলে, তুই কি আমাদের একটা কথাও শুনবি না? আম্মু, পছন্দের খাবার খাচ্ছি, খেতে দাও তো মন মতো। আজ মেহিনুর দেশে ফিরবে, তুই ওকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবি। জাহিন মনে মনে বলে, এক আপদ বিদায় করতে পারিনি, এখনো আরেক আপদ এসে হাজির হচ্ছে। কিরে, কিছু বল। মেহনুর আমাদের বাসায় কেন আসবে আম্মু? ওর দাদা বাড়িতে যেতে বলো। জাহিন, ওকে পিক করব, কিন্তু বিয়ে টিয়ে করতে পারবো না। কিন্তু তুই কি বিয়ে করবি? হ্যাঁ, তোর মতো বাউন্ডুলে ছেলেকে মেহনুরের মতো মেয়ে বিয়ে করতে রাজি হবে নাকি? তোর বাবা চাই, কারণ যেমন দেখতে তেমন তার শিক্ষা। বিজনেস নিয়ে পড়ালেখা করেছে, ওদের ব্যবসা এখনও একাই চালায়। তোর মতো গুন্ডাগিরি করে এমন ছেলে ও মেয়ে বিয়ে করবে কোন দুঃখে? জাহিন ধীরে ধীরে খাচ্ছে, কারণ মিতা বেগম সরলেই প্লেটটা ফুল করে মান্নাতের জন্য খাবার নিয়ে যাবে। মান্নাত কিছুতেই বলতে চাইছে না তার কালো অতীত, কিন্তু অতীত তো তার পিছু ছাড়ছে না। সেই জঘন্য অতীত কিভাবে রিলিফ করব আমি? প্রতিবার দেশে ফেরার সময় জিয়ান এক্সাইটেড থাকে, তবে এবার যেন তার চেহারায় আলাদা রকমের আনন্দ দোল খাচ্ছে। সিটে বসে মনে মনে বলে, সুইটহার্ট, এবার ফেরার সময় আমি একা ফিরব না,
তোমাকে নিয়েই ফিরবো। আর কয়েক ঘন্টা, তারপর তোমার সব অভিমান মুছে দেবো রাঙাবো। জিয়ানের ভাবনার ছেদ ঘটে পাশের সিটে কারোর কান্নার আওয়াজে। জিয়ান একবার ভাবলো জিজ্ঞেস করবে, আবার কিছু একটা ভেবে জিজ্ঞেস করলো না। পাশের সিটে বসে থাকা মেয়েটা মাথায় তুলে তাকাতেই জিয়ান বলে, আবার আপনি? ইরার কোনো হেলদোল নেই, সে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছে নিচের দিকে, চোখ থেকে অঝোর ধারায় বর্ষণ হচ্ছে। এভরিথিং ইজ অলরাইট মিস? ইরা নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, যার মা দুনিয়া ছেড়ে চলে গেছে তার সব কিছুই অলরাইট কি করে হয়? সো স্যাড। কিন্তু মানুষের জীবন তো চিরস্থায়ী নয়, তাই না? আমরা জন্মের পরেই জানি আমাদের মৃত্যু নিশ্চিত। আপনি জানেন আপনার মম লাইফে কিছু পায়নি, না ঘর, না সংসার, আর না ওই লোকটার পরিচয়। ধ্বংস করে দেব তাকে আমি। আমি এখানে, আর আমার মা কফিনে। কোন লোকটা? আর আপনার বাবা কোথায়? বাবা শব্দটাকে ঘৃণা করি আমি। আমার মম সারা জীবন তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে। সে আমার মমকে জাস্ট টিস্যু পেপারের মতো ইউজ করেছে। আপনার বাবার সাথে কথা হয়েছে? মনে হয়নি ভদ্রলোক এমন হতে পারে। ওটা আমার বাবা না, আমার আঙ্কেল, ছোট খালামণির হাজবেন্ড। বাবা নামক মানুষটা তো আমার মমকে সারাটা জীবন ঠকিয়ে এসেছে। আচ্ছা, স্ত্রীর পরিচয় যদি নাই দিতে পারবে, তাহলে সেই স্ত্রীর সাথে রাত কাটাতে লজ্জা লাগলো না? তার শরীরে যদি এতটাই কারেন্ট, পতিতালয়ে না যে আমার মমকে কেন ব্যবহার করলো? জবাব চাই আমার। আমি ওই লোকটাকে খুন করব, তবেই শান্ত হব। জিয়ান পানির বোতল এগিয়ে দিয়ে বলে, আপনাকে সান্ত্বনা দেবার মতো ভাষা আমার জানা নেই, তবুও বলবো একটু শান্ত হন, ঠান্ডা মাথায় কাজ করুন। আল্লাহ তাআলা আপনার মমকে জান্নাতবাসী করুন। পুরো জার্নিতে আর তেমন কোনো কথা হলো না। পুরোটা পথ মেয়েটা শুধুই কেঁদেছে। জিয়ান আগ বাড়িয়ে আর কোনো কথা বাড়ায়নি, কারণ সব মানুষ সিম্প্যাথি পছন্দ করে না। নয়না রাগে গজগজ করতে করতে গাড়িতে এসে বসেছে। তার মোটেও যাওয়ার ইচ্ছে নেই। তার মা জোর করে নিয়ে যাচ্ছে। জাহানারা বেগম নয়নাকে উদ্দেশ্য করে বললেন, চেহারার নকশাটা ঠিক কর, বাপ বেটি একরকম হয়েছো। কোথাও যাওয়ার নাম শুনলেই কপালে বজ্রপাত পড়ে। তা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখতে হয় না? তো তোমার ভাতিজার বিয়ে, তুমি যাও না, আমাকে কেন টানছো? তোমাকে বড় মামি কত আদর করে, আর তুমি এভাবে বলছো? আম্মু, আমি আমি ছাড়া আর কিছুই আমার মন মতো না ওই বাড়িতে। আর তাছাড়া আলিফ ভাইয়াও তো আসবে, বাবা জানলে কি হবে? আলিফ যথেষ্ট ভদ্র ছেলে। আমার তো ভয় তোমাকে নিয়ে, কি উল্টোপাল্টা কাণ্ড ঘটিয়ে বসো কে জানে। তো আমাকে নিচ্ছ কেন? নামিয়ে দিয়ে যাও। শোনো, জামাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে কোনো উল্টোপাল্টা কথা বলবে না, ভালো ভালো কথা বলবে। জামাইকে নিয়ে একদম ভুলভাল কিছু বলে আমার নাকটা কাটাবে না। তোমার জামাইকে নিয়ে আমি কোন দুঃখে কথা বলবো? ওই বেডা চিটার। চুপ, একদম চুপ। বেশি কথা বলে মুখে স্টাম্প লাগিয়ে দিব। নয়নার ইচ্ছে করছে জিয়ানের চুলগুলো ধরে ইচ্ছে মতো টানতে, গোছানো চুলগুলো টেনে টুনে ছিঁড়ে নষ্ট ভষ্ট করে দিতে, ইচ্ছে মতো কামড় দিয়ে রক্ত বের করে আনতে। শালা আমার সাথে বাটপারি করে, বিয়ে করেছে আমাকে ঘরে তুলে, এনেছে আরেক মেয়েকে। ওই বেডা মানুষ কবরে গেলেও আরেকটা বিয়ে করার সুযোগ পেলে হাতছাড়া করবে না। একবার আসি শুধু চট্টগ্রাম থেকে, বোঝাবো সুনয়না তালুকদার কি চিজ। জাহানারা বেগম একটা কোন আইসক্রিম নয়নার দিকে বাড়িয়ে দিয়ে বলে, অন্যের ছেলের গোষ্ঠী উদ্ধার না করে আইসক্রিম খেয়ে বংশগত বদমেজাজ নিয়ন্ত্রণ করো। আমাদের বংশ নিয়ে এতই যখন সমস্যা, কে বলেছিল এই বংশে আসতে? আমি আসিনি, আমাকে নিয়ে এসেছে। এবার এসে বলবো ফেরত দিয়ে আসতে। চুপ করো একদম। সবাই জানে তুমি ভদ্র, সো নিজের ইমেজটা নষ্ট করবে না। আর হ্যাঁ, চুলের দিকে খেয়াল রাখবা, এই চুল তো আমার যত্নে গড়া। নয়না গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকালো, মনে মনে ভাবলো, ইস, লেখকের লেখা চরিত্রের মতো কেউ আমার জীবনে আসলে কত ভালো হতো।
সে আমার চুল দেখে কবিতা আবৃত্তি আবিষ্কার করে ফেলতো। চোখ দেখে বলতো, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। তা না, কপালে জুটেছে এক চিটার বাটপার হনুমান। জাহিন এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে মেহনুরের জন্য। বেশ কিছুক্ষণ পর একজন বলল, হ্যালো। জাহিন সামনে তাকিয়ে দেখে কালো স্যুট পরা এক নারী, ফর্সা মুখশ্রীতে কালো চশমা যেন ফুটে উঠেছে। মেয়েটির হাত ঘড়ির দিকে টাইম দেখে বলে, এই ড্রাইভার, আমার ব্যাগগুলো গাড়িতে নিয়ে রাখো। আর হ্যাঁ, গাড়ি স্লো চালাবে। জাহিন দাঁতে দাঁত চেপে বলে, আমাকে দেখে আপনার ড্রাইভার মনে হচ্ছে? চোখ আছে তো চশমার আড়ালে? মেহনুরের কথার উত্তর না দিয়েই, আমার হাতে সময় নেই আপনাকে জাজ করার, দ্রুত যেতে হবে আমাকে। অন্তর হেসে বলে, বাহ ভাই, তো এ তো মেয়েদের ক্রাশ থেকে সোজা গাড়ির ড্রাইভার বানিয়ে দিল। বিদেশি ম্যাম তো, তাই হয়তো। চুপ কর, বেশি কথা না বলে ব্যাগ তুলতে সাহায্য কর। বাসায় যে একে দেখে নিচ্ছি, ছোটবেলায় ম্যা ম্যা করতে করতে পিছু পিছু ঘুরতো, এখন ভাব নিচ্ছে। 2 দিনের বৈরাগী ভাতরে বলে রাইস। মেহনুর গাড়ির পেছনের সিটে বসলো। তার এমন এক ভাব যেন আশেপাশে কেউ নেই। মোবাইল স্ক্রল করতে ব্যস্ত সে। গাড়ি এসে থামলো চৌধুরী ম্যানশন। মেহনুর ছুটে বাড়ির ভেতরে ঢুকেই আম্মি বলে জড়িয়ে ধরলো মিতা বেগমকে। মিতা বেগম মেহনুরকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? আমার বাদরটা তোকে বিরক্ত করেনি তো? তোমার বাদর মানে আম্মি? জাহিনকে পাঠিয়েছিলাম তোকে আনতে। আমি তো ভেবেছি রেজা, তাই একটু মজাও নিয়েছি। রেজা তো দেশে নেই। আচ্ছা, এখন রুমে যা, ফ্রেশ হয়ে আয়। আজ সব তোর পছন্দের খাবার রান্না হয়েছে। আর হ্যাঁ, এখন থেকে কিন্তু সালোয়ার কামিজ পরতে হবে। আমি তোর জন্য কিছু সালোয়ার কামিজ বানিয়ে আলমারিতে রেখে দিয়েছি। বাবা কেমন আছে? সে আছে ভালো। সে ভালো আছে বলেই তো আমরা ভালো আছি। মেহনুর সার্ভেন্টকে সাথে নিয়ে নিজের রুমে আসলো। দীর্ঘ 24 বছর পর নিজের দেশে পার্মানেন্টভাবে ফিরে এসেছে মেহনুর। রুমে এসে বেডে বসে বলে, রেজা, এবার তুই আমাকে ভালোবাসবি তো? আমি তোর অর্ধাঙ্গিনী হয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। জাহিন রেগে মেগে আগুন। বাসায় ঢুকে সোজা কিচেনে আসলো। আম্মু, তোমার বান্ধবীর মেয়ের কত বড় সাহস, আমাকে ড্রাইভার বলে! দ্য মোস্ট হ্যান্ডসাম জাহিন চৌধুরীকে ওরে একবার পাই, তারপর বোঝাবো ড্রাইভার কিয়া চিজ। আসছে আমার মোস্ট হ্যান্ডসাম। হ্যান্ডসাম হলে এই বয়সেও তুই একা থাকতি? এতদিনে 2-4টা বাচ্চার বাপ থাকতি। নিজেকে আয়নায় দেখ। আম্মু, তুমি কিন্তু আমাকে অপমান করছো। বিয়ে করতে রাজি হলে সম্মান করব। এই অহংকারী মেয়েকে কিছুতেই বিয়ে করব না। জাহিন চৌধুরীর সাথে ভাব নেয়। জিয়ান দেশে ফিরে নয়নাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সোজা তালুকদার বাড়িতে গেল। সেখানে যেতেই সূচনা বলে, তুই এই বাসায় কি করিস? তোকে না সেই দিন দেখলাম মেয়েদের গান শোনাতে? ওরে দাদি আম্মা আমার, তা তোমার সাগরেদ কই? তুই কি টয়নার কথা বলছিস? টয়না তো আম্মুর সাথে বিয়ে করতে গেছে চট্টগ্রামে। জিয়ান দ্রুত উঠে এসে দারোয়ানের কাছ থেকে ফুল ঠিকানা নিয়ে সোজা চলে গেল এয়ারপোর্টে। সেখান থেকে চার্টার্ড বিমানে সোজা চট্টগ্রামে চলে আসলো। নয়নাদের আসতে আসতে অনেক রাত হয়েছে। দোতলা বাসা, তবে সিঁড়ি হচ্ছে বাহিরের ছাহিরে। নয়না তার মায়ের সাথে দোতলায় ঘুমিয়ে আছে। নয়না তার মায়ের পাশে ঘুমিয়ে আছে। এমন সময় অনুভব করলো কেউ তার মুখটা চেপে ধরেছে। ভয়ে চিৎকার করতে চাইছে, কিন্তু আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে। কেউ সেভাবেই নয়নাকে কোলে তুলে নিল। অন্ধকার রুমের আবু ছায়ার মতো একটা ছায়া মূর্তি। নয়না ভয়ে কাঁপতে লাগলো। কেউ কানে কানে ফিস ফিস করে বলল, এক পুরুষের স্পর্শেই কাঁপাকাঁপি অবস্থা, আবার নাকি বিয়ে করবে! শখ কত ম্যাডামের! এই কণ্ঠ নয়নার চেনা, যেন যুগ যুগ ধরে পরিচিত কোনো কণ্ঠস্বর। নয়না চোখটা বন্ধ রেখেই জিয়ানের শার্ট খামছে ধরল। জিয়ান দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ছাদে চলে আসলো। নয়না এখনো চোখ খোলেনি। হৃদযন্ত্রের ধূপ ফুকানি এখনো যেন আওয়াজ হচ্ছে, এই যে ম্যাডাম, চোখ খুলে একবার দৃষ্টি স্থির করুন। সুনয়না, তোমার
মনাকর্ষণ করার আখি পল্লব মেলে দাও। নয়না পিটপিট করে চোখ খুলল। পূর্ণ চাঁদের আলোতে জিয়ানের চেহারা স্পষ্ট হলো নয়নার দৃষ্টিতে। নয়না জোরে চিৎকার করলো। জিয়ান নয়নার মুখের উপরে হাত রেখে ফিসফিস করে বলে, কেস খাওয়াতে চাচ্ছ কেন বউ? কই, তোমার জন্য ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে আসলাম। কিসমিস খাওয়াবা তা না, সোজা কেস খাওয়ানোর ধান্দা। নয়না কথা বলার চেষ্টা করছে, কিন্তু জিয়ান নয়নার মুখটা চেপে ধরার কারণে কথা বের হচ্ছে না। শোনো বউ, ঝগড়া হাজবেন্ড ওয়াইফের পার্সোনাল ইস্যু, সো সেটা পার্সোনালি মিটমাট করে নেই। যদি রাজি থাকো আলতো করে আমার হাতে কামড় দাও, তোমার মুখ খুলে দিচ্ছি। আর রাজি না থাকলে এভাবে তুলে নিয়ে যাব তোমাকে। নয়না জিয়ানের হাতে দাঁত বসিয়ে বেশ জোরে কামড় বসালো, কিন্তু কাজ কিছুই হলো না। কারণ রেজা চৌধুরী কি এতই বোকা নাকি? হাতের তালুতে জোরে কেউ কামড় কামড় বসাতে পারে নাকি? জিয়ান নয়নাকে কোল থেকে নামিয়ে দিল। নয়নার শরীরে ওড়না নেই, সেই দিকে তার খেয়াল নেই। কোমরে হাত রেখে বলে, আপনার সাহস কি করে হলো আমাকে কোলে তোলার? সরি, তোমাকে কোলে তুলে ভুল করেছি। তোমাকে মাথায় তোলা দরকার ছিল জানেমা। চুপ, একদম চুপ। সরি। আপনার সরির আচার বানিয়ে খিচুড়ির সাথে খেয়ে ফেলুন। সুনয়না তালুকদারের কারো সস্তা সরি চাই না। তুমি চাইলে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে দামি সরি দিতে পারি। ও আচ্ছা, তো কোথায় আপনার দামি সরি? তার জন্য তোমাকে আমার কাছাকাছি আসতে হবে, চোখে চোখ রেখে একে অপরের বাহুতে অবস্থান করতে হবে। এরপর ঠোঁটে ঠোঁট রেখে সরি বলবো। ব্যাস, পৃথিবীর সবচেয়ে দামি সরি হয়ে যাবে। সি, লুচু লোক, অসভ্য লোক। মেয়েদের ইজ্জত লুট করার ভালোই ট্রেনিং জানেন দেখি। তা আজ পর্যন্ত কতজনকে এমন দামি সরি দিয়েছেন? তোমার কসম বউ, এই সরি এই মুহূর্তে আবিষ্কার হয়েছে শুধুমাত্র তোমার জন্য। এখনো এই অধম এই সরি আর কাউকে নিবেদন করেনি। প্লেন ড্রাইভারের বাচ্চা, ধোঁকাবাজ, ইতর, লুচ্চা, লাফাঙ্গা। একদম কথায় কথায় বউ বউ করবেন না। আমি পিওর সিঙ্গেল, তবে আগামীকাল বিবাহিতা হয়ে যাব। সো ১০ হাত দূরত্বে রেখে দাঁড়ান। আপনার মতো ধোঁকাবাজ প্লেন ড্রাইভার আমার দরকার নেই। জিয়া নয়নার হাত টেনে দিয়ে একদম নিজের বুকের কাছে নিয়ে আসলো। নয়নার ঠোঁটের ওপরে আঙ্গুল রেখে বলে, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী, আমার সুখ দুঃখের চিরসাথী। আমাকে তুমি এই জন্মে তোমার থেকে আর আলাদা করতে পারবে না। আমি মানেই তুমি, তোমার অস্তিত্ব জুড়ে শুধুই আমি। আমি শুধুমাত্র তোমার প্লেন ড্রাইভার। ক্যাপ্টেন রেজা চৌধুরী তা স্বীকার করছে। জিয়ান নয়নার এতটা কাছে যে নয়নার মুখে জিয়ানের নিঃশ্বাস গরম আছড়ে পড়ছে। এলোমেলো লাগছে নয়নার, হৃদয়ে কেমন তুফান বইছে, গলা শুকিয়ে আসছে, হার্টবিট ফাস্ট হচ্ছে। নয়না ২ কদম সরে এসে জোরে জোরে নিঃশ্বাস নিল, নিজেকে কিছুটা সহজ করার চেষ্টা করছে। মনে মনে বলে, একদম গলে যাস না নয়না, ভুলে যাস না এ কদিন সে কি কি করেছে। নয়না নিজের বুকের বাঁ পাশে হাত রেখে নিজের হৃদয়ের উথাল পাথাল থামানোর চেষ্টা করছে। মনে হচ্ছে এক্ষুনি হৃৎপিণ্ড বাইরে চলে আসবে। জিয়া নয়নার পেছনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, আমি তোমাকে ঠকাইনি নয়না, তুমি ভুল বুঝছো আমাকে। জাস্ট একটা কনফিউশন ক্লিয়ার করলেই তুমি সব বুঝে যাবে। নয়নার অবচেতন মন মাত্র আন্দাজ করলো তার সাথে ওড়না নেই, মুহূর্তেই নিজের হাত দুটো জড়িয়ে নিল, ইতস্ত বোধ করতে লাগলো। জিয়া নয়নার আরো খানিকটা কাছে এসে নয়নার হাতটা ধরে বলে, তোমার সব লজ্জার মালিক এখন আমি। আমার আর তোমার মাঝে কোনো লজ্জা নেই। তুমি কি জানো না আমরা আমাদের পোশাক? তোমার সব রূপ আমার জন্য উন্মুক্ত। বলেই নয়নাকে জড়িয়ে ধরল। নয়নার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জিয়ান নয়নার অতিরিক্ত কাছে আসলেই নয়নার এই সমস্যা দেখা দেয়। জিয়ান নয়নাকে নিজের বক্ষ থেকে সরিয়ে বলে, কি হয়েছে তোমার? এমন করছো কেন পাখি? আমাকে বলো, কোথায় কষ্ট হচ্ছে? নয়না কিছুই বলতে পারছে না। নয়নার প্যানিক অ্যাটাক হয়েছে। তার চোখের সামনে ভাসতে লাগলো সেই রাতের দৃশ্যগুলো। ঝাপসা হয়ে আসছে নয়নার চারপাশ।
জিয়ান ব্যাকুব হয়ে পড়ল প্রেয়সীর এই অবস্থা দেখে। রাত তখন 3:30। জিয়ান অনিকেতকে কল করলো। রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। কারোর পায়ের আওয়াজ পেয়ে নয়নাকে নিয়ে দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ল। ততক্ষণে নয়না বেহুশ। বিয়ে বাড়ির অনেক আত্মীয় স্বজনরাই এসেছে, তাই বাড়ি ভর্তি মানুষ। জিয়ান নয়নাকে নিজের মধ্যে জড়িয়ে নিল। লোকটা চলে যেতেই নয়নাকে কোলে তুলে আবারও জাহানারা বেগমের পাশে শুইয়ে দিল। খানিকক্ষণ তাকিয়ে রইল নয়নার দিকে। আচ্ছা আলোতে মেয়েটাকে আরো স্নিগ্ধ লাগছে। নয়নার কপালে চুমু দিয়ে বের হয়ে আসার সময় দরজা আলতো করে চাপিয়ে দিয়ে আসলো। নিচে আসতেই ঘটল এক বিপত্তি। হঠাৎ করে পেছন থেকে একজন জিয়ানকে ডেকে বলল, এই ছেলে, কে তুমি? তোমাকে এর আগে তো দেখিনি কখনো। জিয়ান শুকনো ঢোক গিলে পকেট থেকে মাস্ক বের করে পরে নিল। এরপর সামনে ফিরে দেখে মধ্যবয়স্ক একজন পুরুষ। জিয়ান নিজেকে ধাতস্থ করে বলে, আমি ডেকোরেশনের লোক। লোকটা মোবাইলের আলো জ্বালাচ্ছে আর সুযোগে জিয়ান ফুরুত। আতিফ সাহেব সামনে টর্চ ধরতেই দেখে সামনে কেউ নেই। সে ভীত হলো। মনে মনে ভাবলো হয়তো জিন ভূত, তাই দ্রুত প্রস্থান করলো। মেহনুর খেতে বসেছে। মিতা বেগম মেহনুরের পাশে বসে যত্ন করে খাবার তুলে দিচ্ছে। জানিস, তুই একদম তোর মায়ের মতো হয়েছিস। সেই চোখ, সেই নাক। মেহনুর হাতের লোকমাটা আর মুখে উঠালো না। ডুকরে কেঁদে উঠল মেহনুর। মিতা বেগম উঠে এসে মেহনুরের মাথা তার বুকে চেপে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, চিরজীবন কেউ বেঁচে থাকে না মা। তোর এক মা চলে গিয়েছে তো কি হয়েছে, আমি তো আছি। জানিস, সবচেয়ে বড় কষ্ট হলো এত কিছু হয়ে গেছে আমার বোনের মতো ফ্রেন্ডের সাথে, আমি তা জানতেও পারলাম না। তার শেষ সময় তাকে একবার দেখতে পারলাম না। আমি আম্মু বারবার তোমাদের কথা বলেছিল, কিন্তু আমরা কোনোভাবে তোমাদের সাথে কন্টাক্ট করতে পারিনি। লাস্ট 5টা বছর মায়ের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তোমার বাবা পছন্দ করতেন না, আ- তোর বাবা পছন্দ করতেন না আমাদের দুজনের সখ্যতা। বাবা, এই শব্দটা এখন হৃদয়ে কাটার মতো বেঁধে। আম্মু যখন মৃত্যুর মুখে, তখন সে তার নতুন জীবন সাজাতে ব্যস্ত। আমি নিজের ছোট বিজনেস আর চাকরির বেতন দিয়ে লড়ে গেছি আম্মুর জন্য। 1 সপ্তাহ আগে আম্মুর একটা পুরানো ডায়েরি খুঁজে পাই। সেখানে তোমার ডিটেলস পেয়েছি আমি। অশান্ত মনটাকে শান্ত করার জন্য ছুটে এসেছি তোমার কাছে। মিতা বেগম মেহনুরের কপালে চুমু দিয়ে বলে, একদম মন খারাপ করবি না, আমি আছি তো তোর জন্য। জানিস, রেজার বিয়ের ইনভিটেশন দেওয়ার জন্য অনেকবার ট্রাই করে কন্ট্যাক্ট করতে পারিনি। রেজার বিয়ে? হ্যাঁ, রেজার বিয়ে সম্পন্ন হয়েছে। মেয়েটা দারুণ দেখতে, তবে বয়স একটু কম। মানিয়ে নিতে পারলেই হয়। এহনুরের গলা যেন কেউ চেপে ধরেছে। সে তো এই আশা নিয়ে এসেছিল তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করবে রেজাকে বিয়ে করে। কিন্তু এটা কি হলো? ভাই, কি বিয়া করলাম? আমার টাচে বইয়ের ফোবিয়া। দোষটা তো তোরই। বাসরাতে বেড়াল না মেরে বইয়ের ওপরে অত্যাচার করলে ফোবিয়া হবে না? ভাই, তুই ডাক্তার ভাই, তাই আমার ভরসা আছে একটা সলিউশন বের কর। নয়তো বইয়ের সাথে এই জন্মে বাসর সারতে পারবো বলে মনে হয় না। ভালো হইয়া যাও রেজা, সারাক্ষণ কি মনে বাসর করার লাড্ডু ফোটে? একটা মাত্র ফুলের মতো বউ, তো বাসর করার স্বাদ তো জাগবেই। আমি তো পুরুষ, বেডা। বেডা আপু না। এসব কথা সাইডে রাখ, আগে বল, এই সময়ে তুই কোথা থেকে টপকিয়েছিস? আর বলিস না, জাহিনকে নিয়ে এক প্যাচে পড়েছি। সেই গিট্টু খুলতেই আসছি ইমার্জেন্সি ছুটি নিয়ে। দেখলি, বিয়ে করলে ছেলেরা কেমন বউকে ভয় পেতে শুরু করে। ভয় না, হারানোর ভয়। তোর খবর কি? কোনো মেয়ে জুটলো নাকি সিঙ্গেল হয়েই মরবি? মনে হয় এই জন্মে সিঙ্গেল হয়েই মরতে হবে। এবার তোর একটা বিহিত না করে আর যাব না। আগে নিজের বিহিত কর। বারবার এমন হলে হার্টের সমস্যা হওয়ার ঝুঁকি আছে। এমনিতেও ভাবির বয়স কম। আমি এখন কি করব? কিভাবে এই ট্রমা থেকে বের করব ওরে? ভালোবাসা দিয়ে কাটাতে হবে এই ভয়। একদম ভিন্ন এক রেজা হয়ে যা।
মনে কর তুই পাইলট রেজা চৌধুরী না, তুই শুধুমাত্র তোর অর্ধাঙ্গিনীর। তার সাথে মিশে যা, বোঝার চেষ্টা কর তাকে, দেখবি সে নিজেই তোকে কাছে চাইবে। ভালোবাসা যখন বাড়তে থাকে তখন ধীরে ধীরে তা মানুষকে তৃষ্ণাতুর করে তোলে ভালোবাসার উষ্ণ ছোঁয়ায়। তখন সব ভেদ করে মানুষ মিশে যায় একে অপরের অস্তিত্বে। কিন্তু আমি কিভাবে কি করব বল? অনেক বাহানা করে 10 দিনের ছুটি মঞ্জুর করাতে পেরেছি। বুঝতে তো পারছিস এতটুকু করার জন্য কত কি করতে হয়েছে। আচ্ছা, কলেজে ভর্তি হতে হতে এখনো বেশ কয়েক মাস সময় বাকি। আমি সুনয়নাকে আমার সাথে কানাডা যাওয়ার জন্য রাজি করাই। তোর আইডিয়া ভালো, কিন্তু তোর তো একদিনে আমিরাতে স্টে করতে হয়। ভাবির বয়স কম, সে পারবে থাকতে? সে ব্যবস্থা আমি করব। তাহলে পিছে লেগে পড়, বউয়ের রাগ ভাঙিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে নিজের সাথে নেওয়ার। তবে মনে রাখিস, কিছুতেই এমন কিছু করবি না যাতে ভাবির প্যানিক অ্যাটাক হয়। আচ্ছা রাখি, ঢাকা ব্যাক করলে বাসায় আসিস। এখনো বাসার কেউ জানে না আমি ফিরেছি। জিয়ান একটা হোটেলে উঠেছে। রাতে তো ঘুম হয়নি, সকালের দিকে ঘুম ভেঙেছে। জাহানারা বেগম বিচলিত, তার ভাই আতিফ সাহেবও চিন্তিত। মেয়েটা হঠাৎ কি হলো? নয়নার শরীর কাঁপিয়ে জ্বর উঠেছে। ডাক্তার এসে মেডিসিন দিয়ে গেছে। জ্বর মেপে দেখে 103। জাহানারা বেগম তার ভাইকে বলল, ভাই, আমার মেয়েটার হঠাৎ কি হলো? চিন্তা করিস না, সুস্থ হয়ে যাবে। আতিফ সাহেব ডাক্তারের সাথে বের হয়ে বললেন, আমার মনে হয় আমার বোনের মেয়েটা অশরীর কিছু দেখে ভয় পেয়েছে। আপনার কি মনে হয় এমন রোগ মেডিসিনে ভালো হবে? ডাক্তার কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। আতিফ সাহেবের স্পষ্ট মনে আছে রাতের কথা। ওটা মানুষ ছিল না, অশরীর কিছু ছিল, সেটাই ধারণা করেছেন আতিফ সাহেব। হাঁটা ধরলেন মসজিদের দিকে। হুজুরের কাছ থেকে পানি পড়া এনে খাওয়ালে যদি জ্বর কমে সেই আশায়। নয়না জাহানারা বেগমের গা ঘেঁষে বসে আছে। রাতের তার সাথে যা হয়েছে সেই সব কি সত্যি ছিল, নাকি নিছকই কাল্পনিক স্বপ্ন? স্বপ্ন কি এত বাস্তব হতে পারে? নয়না জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মু, তুমি কখনো এমন স্বপ্ন দেখেছো যা পরবর্তীতে তোমার মনে হয়েছে সেটা স্বপ্ন ছিল না, সত্যি ছিল? তুই কি রাতে কোনো বাজে স্বপ্ন দেখেছিস নয়না? আম্মু, আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। না আম্মু, স্বপ্ন স্বপ্নই হয়, স্বপ্নের সাথে বাস্তবতার কোনো মিল নেই। মেডিসিন খেয়েছিস, একটু রেস্ট নে। রাতে তো আদনানের গায়ে হলুদ, আনন্দ করতে হবে তো। জাহানারা বেগম রুম থেকে বের হতেই নয়না নিজের ফোনটা বের করে কল করলো জিয়ানকে। সাথে সাথে রিসিভ করেই বলে, তুমি ঠিক আছো পাখি? নয়না বেশ অবাক হলো। আমি বেঠিক কেন থাকবো? আপনি কি এমন করেছেন যাতে করে আমি ভালো না থাকি? এসব কি বলো জান? আপনি এখন কোথায়? জিয়ান বলে, তুমি জানো না? জানলে তো জিজ্ঞেস করতাম না। আমি তো অলওয়েজই তোমার মনের মধ্যে থাকি। বাজে কথা রাখুন আর বলুন, আপনি কি কাল রাতে আমাকে ছাদে নিয়ে গিয়েছিলেন? তোমাকে আমি কিভাবে নিয়েছি? তোমার পা থাকতে আমি কিভাবে নিলাম? কিভাবে আবার কোলে তুলে? ও, কও, আমার তো মনেই নাই। আসমান ছেড়ে জমিনে এসেছি তোমাকে কোলে নিতে। আরে বা, বউ আমার দিবা স্বপ্ন দেখে আমাকে নিয়ে! এই খুশি আমি কই রাখবো? এই খুশি পকেটে রাখুন আর বলুন আপনি কেন এসেছেন। আপনার জন্য আমার পছন্দের হেয়ার ব্যান্ড ভেঙে গেছে। এইটুকু মাথায় এত টেনশন নিও না। বিয়েটা চুকে যাক, তারপর তোমার সব অভিমান আমি ধুলোয় মিশিয়ে দেবো বেবি। নয়না রেগে কলটা কেটে দিল। এই লোকটার সাথে কথা বলার কোনো মানেই হয় না। কোনো কথার সহজ উত্তর নেই প্লেন ড্রাইভার ডিকশনারিতে। নয়না ঘুমানোর চেষ্টা করছে। এখন জেগে থাকলে আজয়রার চিন্তা মাথায় আসবে। মেহনুরের মন খারাপ, সেটা কাউকে প্রকাশ করতেও পারছে না। তার জমানো ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি আর তার মায়ের শেষ ইচ্ছে, কোনোটাই আর পূর্ণ হবে না। কেন রেজার সাথে 4 বছর আগে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল?
যোগাযোগ হলে হয়তো আমি তোমাকে আমার ফিলিংস বলতে পারতাম। তুমি আমার না, আমার হবেও না। তবু এই মন কেন তোমাকেই চায়। বাস্তবতা এত নিষ্ঠুর কেন? কফির মগে চুমুক দিতে দিতে সে ভাবছে এই সব। মিতা বেগম এসে বলে, তোকে একটা কথা বলতাম নূর। আমি আমাকে কিছু বলতে তোমার অনুমতি নিতে হবে না, নিজের মনে করেই বলে ফেলো। মিতা বেগম মেহনুরের পাশে বসে মেহনুরের হাতের ওপরে হাতটা রেখে বলে, আমি তোকে সারা জীবনের জন্য আমার কাছে রেখে দিতে চাই। তুই আমার জাহিনের বউ হয়ে থেকে যাবি। মেহিনুর চুপসে গেল। তার চোখ ভেঙে আসছে অশ্রু। বলতে ইচ্ছে করছে, কেন রেজার বউ করতে চাইলে না? তোকে এখন কিছু বলতে হবে না। তুই আস্তে ধীরে ভেবে চিনতে তারপর বলিস। তোর উপরে কোনো প্রেশার নেই। মেহিনুর মিতা বেগমের কাঁধে মাথা রেখে বলে, আমার আম্মু আমাকে ছেড়ে গেল কেন আমি? সে তো জানতো সে ছাড়া আমার কেউ নেই। সে চলে গেছে, আমি তো আছি। আমি যতদিন বেঁচে আছি সব অবস্থায় তোর পাশেই থাকবো। মান্নাত আজ অনেক সাহস করে নিজেকে শক্ত করেছে। আজ সে সব সত্যি প্রকাশ করবে। জীবন তো সবার জন্য ফুলের বিছানা হয় না, কিছু মানুষের জন্য কাটার বিছানাও হয়। আমি না হয় সেই কাটার যন্ত্রণা দ্বিতীয়বার সহ্য করে নেব। আমি জানি এইসব জানার পর আপনি কোনোদিন আমাকে নিজের করে নেবেন না। আমি দূর হতে আপনাকে ভালোবাসবো। ভালোবাসলেই তো সবার সাথে ঘর বাঁধা যায় না, সবার কপালে সুখও লেখা থাকে না। নয়নার ঘুম ভাঙল শেষ বিকালে। ঘুম থেকে উঠতেই দেখে তার কাজিন মহল তাকে ঘিরে রেখেছে। নয়না অবাক হয়ে বলে, তোমরা এভাবে আমাকে দেখছো কেন? একজন বলল, নয়ন, তোর জন্য বিশাল এক পার্সেল এসেছে। আচ্ছা, তোর বর কি অনেক রিচ? নয়না ভুরু কুঁচকে বলে, এখানে আমার জন্য কে পার্সেল পাঠাবে? তোদের কারোর হতে হবে হয়তো। উহুম, এখানে বড় বড় করে লেখা আছে সুনয়না চৌধুরী। এনে দেখ। নয়না বেশ আগ্রহ নিয়ে পার্সেলগুলো আনপ্যাক করলো। ভেতরের জিনিসগুলো দেখে সবার চোখ আসমানে। নয়না একের পর এক হেয়ার ব্যান্ড বের করছে। কাজিন মহল সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই গুনে গুনে দেখে। হাজার খানেক বিভিন্ন আইটেমের হেয়ার ক্লিপ, হেয়ার ব্যান্ড, চুলের কাঁটা, মোট কথা যত রকমের চুল বাঁধার আইটেম আছে সব। একজন বলল, কিরে নয়না, দোলাভাই বুঝি তোর চুল দেখে তোর প্রেমে পড়েছে, তাই তো চুলের জন্য এত এত হেয়ার ব্যান্ড পাঠিয়েছে। আহা কি প্রেম! আজ একটা পাইলট জামাই নেই বলে। জামাই নেই আফসোস না করে তোর জিজুর গলায় ঝুলে পড়লেই তো হয়। নয়নার বুঝতে বাকি নেই এটা ওই বলদ লোকটার কাজ। ঝাড়ি খেয়েছে একটা চুলের কাঁটা ভাঙার জন্য, তাই আজ গোষ্ঠী শুদ্ধ পাঠিয়ে দিয়েছে। মফিজউদ্দিন চৌধুরী কোথাকার। নয়না জিয়ানের বাহুতে আবদ্ধ, শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে জিয়ানকে। জিয়ান বলল, এভাবে জড়িয়ে ধরলে কুচকুচ হোতা হে বউ, বোঝো না কেন? নয়না আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার ভয় করছে। আপনি আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? দেখো, ভেজা শরীর, তার উপরে তোমার এত গভীর আলিঙ্গন। আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, কতক্ষণ সামলাবো নিজেকে? বায়োলজি পড়েছো, বোঝো তো অল্প হলেও। কোলে তুলে নিন আমাকে। আমি আপনাকে ছাড়লে ঢেউয়ের সাথে হারিয়ে যাব গভীর সমুদ্রে। তুমি চাইছোটা কি ডিয়ার ওয়াইফি? এই অর্ধরাতে আমাকে বেসামাল করে দিচ্ছ, এরপর সামলাতে পারবে তো? নয়না জিয়ানের শার্ট আরো ভালোভাবে আঁকড়ে ধরল। ভেজা শার্ট ভেদ করে নয়নার নখ বসে গেল পিঠে। জিয়ান নয়নার কানের কাছে ফিসফিস করে বলে, এই সমুদ্রে বাসর সেরে ফেললি, এটাই চাইছো তো তুমি? আমাকে বেসামাল করে সামলাতে হিমশিম খাবে। এই, ওয়ার্নিং দিচ্ছি কিন্তু। নয়না কিছুটা দূরে সরার চেষ্টা করতেই জোরে একটা ঢেউ আসলো। ফলস্বরূপ নয়না জিয়ানের আরো কাছে চলে আসলো। জিয়ান নয়নাকে দুই হাতে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। নয়না নিজেই এলোমেলো হয়ে যাচ্ছে। এ কেমন অদ্ভুত এক নেশালো অনুভূতি! নয়না কেন চাইছে জিয়ান তার হোষ্ট জোড়া নিজের ওষ্ঠ দিয়ে দখল করে নিক? কেন তার হৃদয়ের এই সমুদ্রের মতো উত্তাল ঢেউ বইছে?
এই অনুভূতির সাথে নয়না প্রথম পরিচয় হচ্ছে। জিয়ান ধীরে ধীরে নয়নার ঠোঁট জোড়া দখল করে নিল নিজের ঠোঁট দিয়ে। নয়না খামচে ধরল জিয়ানের পিঠ। সে নিজেও কেমন বেসামাল হয়ে পড়ছে, হার্টবিট দ্রুত ওঠানামা করছে। নয়না চোখটা বন্ধ করতেই মনে পড়ল জিয়ানের রুমের ওই মেয়েটাকে দেখেছিল। মুহূর্তের মধ্যে জিয়ানকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। জিয়ান নয়নাকে আরো গভীরভাবে জড়িয়ে ধরে বলে, একটু কিসমিস খাচ্ছিলাম, তাও ঠিকমতো খেতে দিলা না। এত নিষ্ঠুর কেন করো বউ? ছাড়ুন আমাকে, আমি মরে যাব, তাও আপনার সাথে থাকবো না। চরিত্রহীন আপনি, শুধু তোমার জন্য। লম্পট, তুমি চাইলে তাও হতে রাজি, আগেই কাজে ডেকে করে নিচ্ছি শাদি। অসভ্য, এত সুন্দরী বউয়ের কাছে আমি পৃথিবীর সবচেয়ে অসভ্য হতেও রাজি। লজ্জা নেই আপনার? আমার লজ্জা থাকলে চলবে বউ? লজ্জা তো তোমার কাছে কবুল বলে বেঁচে দিয়েছি। নয়না ছোটার জন্য চেষ্টা করছে। তুমি বৃথা চেষ্টা করছো রাঙাবো, থুড়ি ভেজাবো। তোমার মতো পুঁটি মাছের সাধ্য নেই আমার থেকে মুক্ত হবার। ভালোই ভালোই ছেড়ে দিন, নয়তো আমি চিৎকার করে মানুষ জড়ো করব, এই আমি বলে দিলাম। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করব এই রাত 1:30টার সময়। সমুদ্রে ভূত পেতেরাও সাড়া পাবা বলে মনে হয় না। জিয়ান নয়নাকে কোলে তুলে নিল। কোমর সমান পানি থেকে হাঁটু সমান পানিতে এসে নয়নাকে দাঁড় করিয়ে দিল। নিজের শরীর থেকে শার্টটা খুলে নয়নাকে পরিয়ে দিয়ে আবারও কোলে তুলে নিল। আমার পা আছে, আমি হেঁটে যেতে সক্ষম, নামিয়ে দিন আমাকে। এত কষ্ট করে জিম করে বডি বানিয়েছি, তা কাজে লাগাবো না? এটুকু লাল টুকটুকে বউ সারাক্ষণ কোলে তুলে না রাখতে পারি। উঠে আসতে একজন নিরাপত্তা রক্ষী বলে, এত রাতে এখানে কি মেয়েবাজি করছেন, তাও খোলা আকাশের নিচে? ভয় ডর নেই? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, শি ইজ মাই ওয়াইফ। আপনি আপনার ডিউটি পালন করুন। আপনার কাজ আমাদের নিরাপত্তা দেওয়া, আমাদের ডিস্টার্ব করা নয়। মিস্টার, আপনার মতো কত দেখেছি, কি প্রমাণ আছে এটা আপনার ওয়াইফ? দেখেই বোঝা যাচ্ছে কচি। জিয়ান লোকটার মুখ বরাবর একটা ঘুষি বসিয়ে দিল। তোর সাহস কি করে হয় আমার বইয়ের ব্যাপারে বাজে ওয়ার্ড ইউজ করা? মুহূর্তেই লোকটা নিজের ওয়াকি টকি দিয়ে আরো পুলিশ জড়ো করতে চাইল। জিয়ান ওয়াকি টকি নিয়ে ছুঁড়ে সমুদ্রে ফেলে দিল। দ্রুত নিজের বাইকে এসে বসলো। বাইকটা ভাড়া নিয়েছিল এখানে এসে, এখন এটা কাজে আসলো। সুনয়নাকে বলল, শক্ত করে ধরে বসো, এখন আমরা পালাবো, তাই বাইকের স্পিড ঊর্ধ্বগতিতে থাকবে। নয়না জিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। মুহূর্তেই তারা গায়েব হয়ে গেল চোখের সামনে থেকে। জিয়ান হোটেলে এসে নয়নাকে বলল, যাও, ড্রেসটা চেঞ্জ করে আসো, তোমার ঠান্ডা লাগবে। আরে বাহ, ড্রেস চেঞ্জ করব? আমরা তো হানিমুনে এসেছি, লাগেজ ভর্তি করে ড্রেস নিয়ে এসেছি। তো মিস্টার প্লেন ড্রাইভার, হুকুম করুন, কোন ড্রেসটা পরবো? কি যে বলো জানেমান, হানিমুনে যাব সুইজারল্যান্ড। এখানে তো ডেমো দেখাতে নিয়ে এসেছি, বেবি ডল। পিকচার আভি বাকি হে মেরি জান। জিয়ান এক চোখ টিপে বলে, তবে তুমি ফুল মুভি এখনই দেখতে চাইলে আমার কোনো আপত্তি নেই। নয়না কয়েক কদম দূরে সরে বলে, আমি আম্মুর কাছে যাব। সি বেবি, বিয়ের পরে এসব বলতে নেই। চোখের সামনে নিজের হ্যান্ডসাম হাজবেন্ড থাকতে শাশুড়ি আমার কি প্রয়োজন? আমার শীত করছে, দিয়ে আসুন বাসায়। লোক সমাজে আমার বদনাম হবে তো রাত বিরাতে পরপুরুষের সাথে থাকলে। জিয়ান নয়নার দিকে এগিয়ে যেয়ে বলে, ওলে আমার বেবিটা। নিজেই কবুল বলা বরের সাথে থাকলে বদনাম না সুনাম হবে। লোক সমাজ বলবে, বাহ, মেয়েটার কি ভাগ্য, এমন বউ পাগল স্বামী পেয়েছে। সত্যি শীত করছে, আপনি জানেন তো আমার ভীষণ জ্বর উঠেছিল। জিয়ান নিজের লাগেজ থেকে টি-শার্ট আর থ্রি-কোয়ার্টার প্যান্টটা বের করে বলে, পরে নাও বউ, এই রাতে এর চেয়ে বেশি কিছু সম্ভব না। নয়না ভেজা শরীর নিয়ে বেডের উপরে বসে পড়ল। আমি এভাবেই বসে থাকবো, আপনি আমাকে বাসায় দিয়ে আসুন। সবাই আমাকে নিয়ে টেনশন করবে, না দিয়ে আসলে আবার আমার জ্বর আসবে, অসুস্থ হয়ে পড়ব, তখন কিন্তু বাবা আপনাকে ছাড়বে না। জিয়া নয়নার হাতটা ধরে টান দিয়ে নয়নাকে নিজের বাহুতে নিয়ে এসে বলে,
তা চেঞ্জ তুমি নিজেই করবে নাকি আমি করিয়ে দেবো সুইটহার্ট? আর হ্যাঁ, তোমার বাবার ভয় আমাকে দেখাতে এসো না বেবি। ইউনো আমি কে, সো ওইসব বাচ্চাদের মতো ভয় দেখাতে নেই স্বামীকে। যাও বেবি ডল, চেঞ্জ করে এসো, নয়তো আমি নিজের হাতেই চেঞ্জ করিয়ে দিব। নয়না জিয়ানের হাত থেকে টি শার্ট আর প্যান্ট নিয়ে দ্রুত ওয়াশরুমে চলে যায়। মনে মনে বলে, এই লোকের কোনো ভরসা নেই, কখন কি করে বসে। বেশি দেরি করলে কিন্তু ওয়াশরুমে চলে আসবো। আমার যদি আসতে হয় তাহলে বাসর আমি ওয়াশরুমে সারবো বেব, এই আমি বলে দিলাম। নয়না মনে মনে বলে, অসভ্য একটা লোক, সারাক্ষণ বাসর বাসর করবে। তোর জীবনে কি বাসর ছাড়া আর কোনো কাজ নেই? কথায় কথায় বাসর সেরে ফেলবো, মনে হয় বাসর মামা বাড়ির মোয়া টপ করে খেয়ে ফেলবে। ফ্ল্যাশব্যাক। গায়ে হলুদের শেষ হতে এখনো অনেক দেরি। নয়না আজ হলুদ রঙের গারারা পরেছে, সাথে সিম্পল ফুলের গহনা। কিন্তু গানের আওয়াজে মাথা ধরে যাচ্ছে। হলুদের প্যান্ডেল থেকে বের হয়ে একটু হাঁটছিল। এত সাহস যদিও নয়নার নেই, তবুও লাইটিং দেখতে দেখতে বেশ খানিকটা এগিয়ে এসেছে। আর কিছু দূর আসতেই নয়নার মুখের ওপরে কেউ কিছু চেপে ধরে। নয়না যখন জ্ঞান ফেরে তখন সে কোমরে ওপরে অবধি পানিতে। নীলাঞ্জনা লাবিবের মাথায় ফ্লাওয়ার ভাস দিয়ে আঘাত করে বাসা থেকে পালিয়ে এসেছে। এলোমেলোভাবে দৌড়াচ্ছে। হঠাৎ জিয়ানকে দেখে জড়িয়ে ধরে বলে, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে যেও না প্লিজ। জাহিনের মেজাজ এমনিতেই বিগড়ে আছে, তার উপরে আবার এই মুসিবত। কন্যা রাশি হয়েও আছে মহা বিপদে। সব মেয়ে এসে আমার উপরেই ঢলে পড়ে। অন্তর সামনে এসে নীলাঞ্জনার ফেস দেখে বলে, এনাকে আমি চিনি, গাড়িতে তোল। মনে হচ্ছে ওনার হাজবেন্ডের সাথে ঝামেলা হয়েছে আবার। জাহিন নীলাঞ্জনাকে চিনতে একটু ভুল করেনি। নীলাঞ্জনা পিক জিয়ান সেন্ড করে বলেছিল, তোর হবু ভাবি। তুই এই মেয়ের বাসা চিনিস? হ্যাঁ চিনি, তালুকদার ম্যানশন। গাড়ি ঘোড়া। বুঝলাম না, এই মেয়ের জন্য তোর এত দরদ উতলে পড়ছে কেন? মানবতার খাতিরে, সে আমার বড় বোনের মতো। জাহিন তালুকদার বাড়ির সামনে গিয়ে ব্রেক করে বলে, কোলে তুলে বাড়ির ভেতরে দিয়ে আয়, আমি যেতে পারবো না। তুই একটু হেল্প কর, আমি দাঁড়াই, তুই আমার কোলে তুলে দে। জাহিন নীলাঞ্জনাকে কোলে করে এনে অন্তরের কোলে তুলে দিল। তাড়াতাড়ি আপদ বিদায় করে আয়, না জানি কেউ দেখে ফেললে কোন নতুন বিপদে পড়ি। কেউ না দেখলেও দারোয়ান ঠিকই দেখেছে জাহিনকে। সে যা ভাববার ভেবেও নিয়েছে মনে মনে। নয়না ওয়াশরুম থেকে বের হয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে দেওয়াল ঘেঁষে। জিয়ান একটা সিগারেট ধরিয়েছে। সিগারেটের স্মেলে নয়নার কাশি শুরু হয়ে গেল। জিয়ান নয়নার দিকে ফিরে নিকোটিনের ধোঁয়া ছেড়ে বলে, বেবি, কি সমস্যা তোমার? নয়নার কাশির মাত্রা বেড়ে গেল। জিয়ান নিজের হাতে থাকা সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, শুনোয় না, অনেক হয়েছে রাগ অভিমান, এখন 10 মিনিট মনোযোগ দিয়ে আমার কথা শুনবে তুমি। নয়না চুপ করে রইল। জিয়ান নয়নার হাতটা ধরে নিজের কোলে বসালো। নয়না উঠে যেতে চাইলে বলে, একদম নড়বে না, চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো বসে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আপনার কোনো কথা আমি কেন শুনবো? শুনবো না। যে পুরুষের একাধিক নারীর সাথে সম্পর্ক থাকে সে কখনো ভালো পুরুষ হতে পারে না। আপনি বলবেন আমি ছোট, তাই কম বুঝি। 17 বছর হতে আর মাত্র 2 মাস বাকি। কোনটা ভালো কোনটা খারাপ সে জ্ঞান আমার আছে। আমার বয়সী অনেক মেয়ে যারা সংসার করছে স্বামী সন্তান নিয়ে, ভালো খারাপ বোঝার বোধ বুদ্ধি আমার আছে। জিয়ান নয়নাকে বেডে বসিয়ে নিজে নয়নার সামনে এসে ফ্লোরে বসে নয়নার হাতে হাত রেখে বলে, আমি জিয়ান রেজা চৌধুরী, সজ্ঞানে কোনোদিন কোনো মেয়ের সংস্পর্শে যায়নি। তোমার বোনের সাথে আমার রিলেশন ছিল, তবে তাকে আমি হালালভাবে পেতে চেয়েছি। কোনোদিন কিস আদান প্রদানও হয়নি আমাদের মধ্যে। মাঝে মাঝে তোমার বোন শাক দিয়ে মাছ ঢাকতে আমাকে জড়িয়েও ধরেছে, আমি সেটাকেও প্রশ্রয় দেইনি, কারণ আমি তাকে পবিত্রভাবে সারা জীবনের জন্য নিজের অর্ধাঙ্গিনী রূপে চেয়েছিলাম। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল পাইলট হব। বড় হওয়ার সাথে সাথে
আমার ইচ্ছেও প্রবল হতে থাকে। পড়ালেখা ছাড়া আর ধ্যান মানে কোনো দিন অন্যদিকে যায়নি। নীলাঞ্জনাকে আমি ভালোবাসতাম, কিন্তু সেটা স্থায়ী করার জন্য, টাইম পাস করার জন্য। ছেলে রেজানা। নয়নার চোখ অশ্রু টলমল করছে। সে কোনো সময় টুপ করে যেন পড়বে। জিয়ান নিজের হাত দিয়ে নয়নার অশ্রু গড়িয়ে পড়ার আগেই মুছে নিল। কাঁদবে না তুমি। কাঁদলে আমার হৃদয়ে তোলপাড় শুরু হয়ে যায়। আমি বেঁচে থাকতে তোমার চোখের পানি দেখতে চাই না। নয়না কিছু বলতে চাইছে, কিন্তু তার ভেতরে শত শত কথা থাকলেও শব্দ হয়ে তা বের হচ্ছে না। জিয়ান নয়নার কাঁপতে থাকা ঠোঁটের ওপর আঙ্গুল রেখে বলে, তোমাকে কিছু বলতে হবে না, তুমি শোনো। আমি পাইলট জিয়ান রেজা চৌধুরী, ফার্স্ট ক্যাপ্টেন আমি। বাসা থেকে বের হলে আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি। 13 ঘন্টার জার্নির পর আমি রেস্ট করি আর নিজেকে ফিট রাখি। পাইলটদের নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হয়, নিজেকে সুস্থ রাখতে হয়, এটাও কাজের মধ্যে পড়ে। এই কয়দিন তুমি কাকতালীয়ভাবে যাকে দেখেছ, সে আমি না। নয়না এবার শব্দ করে কেঁদে ফেলল। জিয়ান নয়নাকে জড়িয়ে ধরল, নিজের বাহুতে আগলে নিয়ে বলে, এই পাগলি, এভাবে কাঁদছো কেন? আমি সত্যি বলছি, আমি তোমাকে ঠকাইনি। ওটা আমার তোমার ছোট দেবর, আমার যমজ ভাই জাহিন ছিল, যার সাথে তুমি আমাকে গুলিয়ে ফেলে মোবাইলে দিনরাত্রি আমার ক্লাস নিয়েছো। নয়না কাঁদছে, তার কান্না বন্ধ হবার কোনো নাম নেই। জিয়ান নয়নার চোখের পানি মুছে দিয়ে বলে, এভাবে কান্না করতে থাকলে কিন্তু খুব আদর করব বউ, পরে কিন্তু এখানেই বাসর সেরে ফেলবো, তখন কিন্তু আফসোস করবে সারা জীবন। ফুল ছাড়া ফুলশয্যা করার জন্য। মনে রেখো, ফুলশয্যা জীবনে একবারই হয়, এরপর শয্যা হলেও ফুল কিন্তু মিসিং থাকে। নয়নার ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখা। নয়না বলল, বাসর ছাড়া কি আপনার আর কোনো কথা নেই? চোখে পানি, ঠোঁটে হাসি, অদ্ভুত কম্বিনেশন। জিয়ান নয়নার দিকে তাকালো, অদ্ভুত মোহনীয় লাগছে নয়নাকে। জিয়ান বলল, 28 বছর ধরে অপেক্ষা করেছি বাসর করার জন্য। তো সারাদিন বাসর বাসর করব না? জন্মের পর থেকে এখনো বাসর করিনি। নয়না জিয়ানের বক্ষে লেপ্টে আছে, শান্ত ছানার মতো। জিয়ান নয়নাকে আগলে নিয়েছে, সেভাবেই শুয়ে আছে দুজন। নয়না এখন কিছুটা স্বাভাবিক। জিয়ানকে বলল, আপনার সত্যি যমজ ভাই আছে তো? আছে তো, নাকি আমাকে টুপি পরাচ্ছেন? ওরে বাবা, দ্য গ্রেট সুনয়না তালুকদার থুড়ি, মিসেস চৌধুরীকে কেউ টুপি পরাতে পারে? এর সাধ্য কারোর আছে? জিয়ান নিজের মোবাইলটা বের করে অনেকগুলো পিক দেখালো, তার আর জাহিনের। জিয়ান ঘুরে নয়নাকে বেডে শুয়ে নয়নার উপরে ঝুঁকে বলে, তুমি আমাকে আরেকটা বার সুযোগ দিবে? আমি তোমাকে আমার সারা জীবনের জন্য পাশে চাই, প্রিয়তমা অর্ধাঙ্গিনী। নয়নার অনুভূতিরা জাগ্রত হচ্ছে, এলোমেলো লাগছে নয়নার। শ্বাসের ঊর্ধ্বগতি জিয়ানের কানে আসছে। জিয়ান দ্রুত সরে আসলো নয়নার ওপর থেকে, গ্লাসে পানি ঢেলে নয়নাকে বসিয়ে বলে, রিল্যাক্স হও জান, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। এই নাও পানি খাও। নয়না জিয়ানকে আঁকড়ে ধরল। জিয়ানের হাতে নখ বসে রক্ত বের হয়ে আসছে। জিয়ান নয়নাকে পানি খাওয়ালো। ধীরে ধীরে শ্বাস নাও জান, কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না, আমি আছি তোমার পাশে। অনেক সময় পর নয়না স্বাভাবিক হলো। জিয়া নয়নার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এই শোনো, তুমি ঘুমানোর চেষ্টা করো, চোখ বন্ধ করো। আম্মু, মামা সবাই আমাকে খুঁজবে, পেরেশান হবে আমাকে না পেয়ে। টেনশন করতে হবে না তোমার। শাশুড়ি আম্মাকে কল করে বলেছি, কাল সকালে তোমাকে নিয়ে বিয়ে বাড়িতে যাব সোজা। আপনিও যাবেন? তুমি চাও না আমি যাই? আপনি এমন পাগলামি কাজ করছেন, সবাইকে খেপাবে আমাকে। তো তো পাগলামি করব না? 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ, তাকে নিয়ে পাগলামি না করলে কাকে নিয়ে করব? পাশের বাসার ছকিনাকে নিয়ে? জিয়ানের কথা বলতে বলতেই হঠাৎ খেয়াল করলো নয়নার চোখ লেগে আসছে। আলতো করে নয়নার কপালে ঠোঁট ছুঁয়ে বলে, তুমি শুধু আমার, শুধুই আমার। আমার সবটুকু ভালোবাসা তোমাকে উজাড় করে দিয়ে তোমার এই ভয় আমি জয় করে নেব।
জিয়ানের খুব গান গাইতে ইচ্ছে করছে। বহু বছর হয়েছে জিয়ান গান গায় না। নয়নার মাথায় হাত বোলাতে বোলাতে সুর তুলল, ঘুমাও তুমি গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসা নাও বাসাবো ভালোবাসি বলে। গান শেষ হতেই নয়না গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। জিয়ান নিজের বক্ষে তার পিচ্চি বউটাকে সযত্নে আগলে নিয়ে নিজেও তলিয়ে গেল গভীর নিদ্রায়। যেন বহুকাল পর তার হৃদয় প্রশান্ত হলো। শায়না অনিকেতের সামনে দুই হাত মেলে দাঁড়িয়ে আছে। এসব কি হচ্ছে মিস শায়না? রাস্তা ছাড়ুন, আমার কাজ আছে। আমি তো রাস্তা ছাড়ার জন্য রাস্তা আগলে দাঁড়াইনি ডাক্তার মশাই। আপনি আমার নাম্বার ব্লক করেছেন কেন? দেখো, আমি বহুবার বলেছি তোমার আমার মধ্যে বৈবাহিক সম্পর্ক সম্ভব নয়। কখনো আকাশের চাঁদকে জমিনে আসতে দেখেছো? বহুবার দেখেছি, আপনি দেখেননি? শুনুন, রসকসহীন ডাক্তার শুধু জানেন কাটাছেঁড়া করতে, ভালোবাসাটা সাথে তো জানেন না। পূর্ণিমা রাতে স্বচ্ছ জলধারায় দৃষ্টি দিয়ে দেখবেন পূর্ণিমার চাঁদ কেমন জমিনে নেমে আসে। এসব ফিল্মি ডায়লগ জীবন চলে না। শায়না অনিকেতের হাতে মধ্যে হাত রেখে, ভালোবাসার মানুষ পাশে থাকলে জীবনটা ফিল্মের চেয়েও বহুগুণে ভালো কাটে। হাত ছাড়ুন। কবে কবে তুমি নাম ধরে ডাকবে আমায়? কবে তুমি বলবে? কেন করছো এমন? আমি মানুষটা বড্ড ভালোবাসার কাঙ্গাল। কেন আরো বিধ্বস্ত করতে চাইছো? কেন চাঁদ হয়ে বামুনের ঘরে উকি দিয়ে লোভ বাড়াচ্ছ? আমি জানি আমার লিমিট, তাই আমাকে আমার মতো থাকতে দাও। অনেকে দ্রুত গতিতে স্থান পরিবর্তন করো। পালিয়ে আর কতদিন থাকবেন ডাক্তার সাহেব? ফিরে কিন্তু আমার আঁচলের তলায় আসতে হবে। ভালোবাসি আপনাকে, ভালোবাসা না নিয়ে ফিরবো না খালি হাতে। হয় আপনার হব, না হয় আপনার বাচ্চার মা হব, তবুও আপনার পিছু ছাড়বো না। মিজান তালুকদার তার ওয়াইফের পাশেই বসে আছে, দুজনেই চুপচাপ। মিজান তালুকদার নীরবতা ভেঙে বলল, দেখো, মেয়ে ভুল করেছে তাই বলে তো আর মেয়েটাকে মরার জন্য ছেড়ে দেওয়া যাবে না। তুমি ওর সাথে রাগ করে থেকো না, মেয়েটাকে স্বাভাবিক হতে সাহায্য করো। তুমি জানো কাল রাতে নীলাঞ্জনাকে বাসায় কে দিয়ে গেছে? অন্তর নামের একটি ছেলে, আমাদের এলাকার পরের এলাকায় ওদের বাসা। রেজা চৌধুরী দিয়ে গেছে, কিন্তু বাসায় পাঠিয়েছে ওই ছেলেকে। সব তুমি কি বলছো নাহার? রেজা কোথা থেকে আসবে এখানে? আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। আমি কোনোদিন তোমার কাছে বিশ্বস্ততা অর্জন করতে পারিনি। তুমি বরং দারোয়ানকে জিজ্ঞেস করো। জানো, আমার মেয়েটার জীবন ওই ছেলেটাই নষ্ট করেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটির নাম হচ্ছে অর্ধাঙ্গিনী, লেখনীতে নুসাইবা ইভানা। গল্পের পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।